যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর একের পর এক হামলা। চুক্তি কার্যকরের পর 2 শতাধিক ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন, তীব্র নিন্দা এরদোয়ানের। দক্ষিণ কোরিয়ায় এপেক শীর্ষ সম্মেলন শুরু। যোগ দিয়েছেন শি জিনপিং সহ জোটের শীর্ষ নেতারা। এবারের আসরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বৈশ্বিক সংঘাত ইস্যু। রেকর্ড বৃষ্টিতে ডুবল নিউ ইয়র্ক, 2 জন নিহত, পানির নিচে শত শত গাড়ি। হ্যারিকেন মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপের নগরী জ্যামাইকা, হাইতি ও কিউবা, মৃত্যু বেড়ে 49। এবং বিতর্কের মুখে ভাই প্রিন্স অ্যান্ড্রুর উপাধি ও রাজকীয় মর্যাদা কেড়ে নিলেন রাজা তৃতীয় চার্লস। রাজপ্রাসাদ ছাড়ার নির্দেশ, বাকিংহাম প্যালেসের বিবৃতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। হামলার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলা বারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। 2 বছর পর আবারও খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের দরজা। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। গাজাবাসীর কাছে বিশ্ববিদ্যালয়টি শুধু শিক্ষা নয়, জীবনের নতুন সূচনারও প্রতীক। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে থমকে যায় গাজার সব শিক্ষা প্রতিষ্ঠান। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের আগে গাজায় ছিল 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজ, যেখানে পড়াশোনা করতেন 2,26,000 শিক্ষার্থী। কিন্তু সংঘাত সেই শিক্ষা অবকাঠামোকে প্রায় নিশ্চিহ্ন করে দেয়। প্রাণ হারান বহু শিক্ষক ও শিক্ষার্থী। বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্নতায় অনলাইন শিক্ষাও ছিল প্রায় অসম্ভব। যুদ্ধ, ধ্বংসস্তূপ ও বাস্তুচ্যুতির পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। আবারও ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠছে শিক্ষার্থীদের পদচারণায়। ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় নতুন শিক্ষার্থীদের ভিড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই 2 বছর ছিল যুদ্ধ আর ভয়ের সময়। পড়াশোনা অনলাইনে করা খুবই কঠিন ছিল। এখন আবার সরাসরি ক্লাসে ফিরতে পারছি। এটা আগের চেয়েও ভালো লাগছে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। এখনও সেখানে দখলদার বাহিনীর তাণ্ডবের চিহ্ন। গুলি ও গোলার দাগে জর্জরিত ভবনের মেরামতের কাজ চলছে।
চিকিৎসা অনুষদে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি থেকে যা পাওয়া যায় তা দিয়ে চলছে পুনর্গঠনের চেষ্টা। 2 বছর পর আবার ক্লাসে ফেরা মানে আমাদের জীবনে নতুন আশা ফিরে পাওয়া। বিশ্ববিদ্যালয় এখনো টিকে আছে, মানে আমরাও টিকে আছি। এটাই নতুন জীবনের শুরু। আন্তর্জাতিক মহলের মতে ধ্বংসের ভেতর থেকেও গড়ে উঠছে নতুন স্বপ্ন। গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের পুনরায় খোলার এই পদক্ষেপকে শিক্ষা নয়, জীবনেরই পুনর্জাগরণ বলে মনে করছেন তারা। শিউলি রোজা, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে শুরু হয়েছে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলন এপেক 2025। বিশ্বের অর্ধেক বাণিজ্য আর 61% জিডিপির প্রতিনিধিত্ব করছে 21টি দেশ। বাণিজ্য, যুদ্ধ, প্রযুক্তি, সরবরাহ চেইন আর বহুপাক্ষিক সহযোগিতা সব মিলিয়ে এবারের সম্মেলন নজর কাটছে সবার। এরই মধ্যে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একে একে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ আগত বিশ্ব নেতাদের স্বাগত জানাচ্ছেন এবারের অ্যাপেক সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। যুক্তরাষ্ট্র, চীন ছাড়াও এরই মধ্যে যোগ দিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সংযোগ, উদ্ভাবন আর সমৃদ্ধির স্লোগানে গিয়ংজু শহরে শুরু হলো এবারের সম্মেলন। চলবে 1 নভেম্বর পর্যন্ত। এবারে অ্যাপেক সম্মেলনে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কানাডা, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ 21টি দেশ। বাণিজ্য, সরবরাহ চেইন, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, জনসংখ্যা সমস্যা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই থাকবে আলোচনার মূল বিষয়। এছাড়াও এপেকে গুরুত্ব পাচ্ছে জলবায়ু, টেকসই উন্নয়ন ও ডিজিটাল সংযোগও। যৌথভাবে ডিজিটাল ব্রিজ ইনিশিয়েটিভ উদ্যোগ নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এপেক সম্মেলনকে শুধু অর্থনীতি নয়, মূল্যবোধের মঞ্চ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। চীন বলছে রাজনীতি ছাড়া বাণিজ্যই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সবসময় এক হওয়া সম্ভব না হলেও যৌথ সমৃদ্ধির জন্য এক হয়ে কাজ করার তাগিদ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। নিয়মভিত্তিক মুক্ত বাণিজ্য আর বিনিয়োগের যুগ শেষ হয়েছে বলে এপেকে দেয়া বক্তব্যে বলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এছাড়াও আগামী দশকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য বাজারে রপ্তানি বাড়াতে চাইছে কানাডা। সম্মেলনের সাইডলাইনে IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। সম্মেলন চলাকালে দক্ষিণ কোরিয়ার রাজপথে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। সিওলের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন শত শত মানুষ। দক্ষিণ কোরিয়া বিনিয়োগের বিনিময়ে আমদানি শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। রেকর্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। এতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন সড়ক তলিয়ে যায় বৃষ্টির পানিতে, আটকে পড়ে শত শত যানবাহন। এতে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। জলাবদ্ধ এলাকা ও বিদ্যুতের লাইনের কাছ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একাধিক সড়ক, বিশেষ করে ব্রুকলিন ও কুইন্স এলাকায় ডুবে যায় হাঁটু সমান পানিতে। টানা বৃষ্টিতে থমকে যায় জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে সেন্ট্রাল পার্কে একদিনে রেকর্ড 1.80 ইঞ্চি বৃষ্টি হয়েছে, যা 1917 সালের রেকর্ড ভেঙেছে। লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে পড়েছে 1.97 ইঞ্চি বৃষ্টি, যা 1955 সালের রেকর্ড ছাড়িয়েছে। এমন ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রবল দমকা হাওয়াও বইছে শহর জুড়ে, যা চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। নিউ ইয়র্ক শহর জরুরি বিভাগ বলছে প্রবল বৃষ্টি ও বাতাসে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়েছে। বাসিন্দাদের বন্যার পানি এড়িয়ে চলা এবং গাছপালা বা বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বৃষ্টির পানিতে আটকে পড়া যানবাহন সরাতে কাজ করে যাচ্ছে জরুরি সেবা সংস্থা ও দমকল বাহিনী। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। শিউলি রোজা, সময় সংবাদ। হ্যারিকেন মেলিসা তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ক্যারিবীয় দ্বীপ জামাইকা, হাইতি ও কিউবা। মেলিসা তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 49 জনে দাঁড়িয়েছে। সরকারি হিসেবে শুধু জ্যামাইকাতেই মারা গেছেন 19 জন, আর হাইতিতে নিহত 30। নিখোঁজ রয়েছেন অনেকে, ভেসে গেছে বহু ঘরবাড়ি।
জ্যামাইকার ব্ল্যাক রিভার শহর যেন এখন পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। সেখানকার 90% বাড়িঘরের ছাদই উড়ে গেছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে 70% এলাকা। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা বাসিন্দারা খাবার আর আশ্রয়ের খোঁজে ঘুরছেন দিকবিদিক। হারিকেন মেলিসার তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে দেশটির ব্ল্যাক রিভার হাসপাতালও। ছাদ ধসে পড়ায় জরুরি বিভাগে ঢুকে পড়ছে পানি, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমি এখানে আছি, বাড়ি যেতে চাই। পরিবার কেমন আছে জানি না, যোগাযোগ করতে পারছি না। শুধু চাই আমার পরিবার জানুক আমি এবং সব রোগী নিরাপদ। পুরো ক্যারিবীয় অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে রোগব্যাধির আশঙ্কা। ত্রাণ সংস্থাগুলোর মতে পুনর্গঠন কার্যক্রম শুরু হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে অন্তত কয়েক মাস। মেলিসা সবচেয়ে ভয়াবহ আঘাত হানে হাইতিতে। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা কাদা ও পাথরের স্রোত মুহূর্তেই তলিয়ে যায় বাড়িঘর। দেশটির পশ্চিমাঞ্চলের পেটি গোয়াফ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী দল কাদা পানি পেরিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে, তবে পাহাড়ি এলাকার সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাধাগ্রস্ত হচ্ছে ত্রাণ তৎপরতা। নিহত হয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। অন্যদিকে কিউবার সান্তিয়াগো শহরেও দেখা দিয়েছে মেলিসার ভয়াবহতার ছাপ। প্রায় 1,40,000 মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, রাস্তা ও বিদ্যুৎ অবকাঠামো। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার থেকে পুনরায় কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী 6 নভেম্বরের বৈঠকে দুপক্ষের মধ্যে শান্তি রক্ষায় আরও বিধান রেখে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করা হবে, যেখানে শর্ত ভঙ্গ করলে থাকবে সাজার বিধান। এদিকে ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2100 জনেরও বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান শান্তিরক্ষার বিষয়ে সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি আবারও কার্যকর হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তানবুলে পাকিস্তান ও আফগান তালিবান প্রতিনিধিদের আলোচনার পর দুদেশ যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়। আলোচনার পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শান্তিরক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে, যা আগামী 6 নভেম্বরের বৈঠকে চূড়ান্ত করা হবে। দুদেশের মধ্যে কোনো একটি দেশ শর্তভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়। এদিকে শান্তিরক্ষার আলোচনায় দুদেশের অংশগ্রহণের প্রশংসা করেছে তুরস্ক ও কাতার সরকার। এ সময় পাকিস্তান ও আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান তারা। চলতি মাসে পাকিস্তান ও আফগান সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটে। হামলা পাল্টা হামলায় বহু মানুষের প্রাণ হারানোর পর 19 অক্টোবর উভয় পক্ষ দোহাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা পরবর্তীতে আবারও সহিংসতে রূপ নিলে পুনরায় দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক। এদিকে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2000-এর বেশি ভারতীয় শিখ ধর্মাবলম্বীকে ভিসা প্রদান করেছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। ধর্মীয় উৎসব ঘিরে নাশকতা এড়াতে পাকিস্তান জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। বিতর্কের মুখে ভাই প্রিন্স অ্যান্ড্রুর উপাধি ও রাজকীয় মর্যাদা কেড়ে নিলেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভার্জিনিয়া গ্রিফের লেখা বইয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর বিতর্কের মুখে কঠোর সিদ্ধান্ত নিল রাজপরিবার। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠার পর গত কয়েক সপ্তাহ ধরে প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে চলছিল নানা বিতর্ক। সেই বিতর্কের আগুনে ঘি ঢালে জেফ্রি এপস্টাইনের ঘনিষ্ঠ ভার্জিনিয়া গ্রিফের লেখা আত্মজীবনীমূলক বই নোবডিজ গার্ল। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে রাজা চার্লস হয়তো তার ভাইকে রাজবাড়ি থেকে বের করে দিতে পারেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রোর সব রাজকীয় উপাধি ও মর্যাদা বাতিল করেছেন। এখন থেকে তিনি অ্যান্ড্রো মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। প্রাসাদ ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে তাকে নোটিশও পাঠানো হয়েছে, যেখানে তিনি 2004 সাল থেকে বসবাস করছিলেন।
অ্যান্ড্রোর বিরুদ্ধে অভিযোগ, কিশোরী বয়সে ভার্জিনিয়া গ্রিফকে যৌন নির্যাতন করেছিলেন তিনি। এই অভিযোগ 2022 সালে আর্থিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হলেও গ্রিফের আত্মজীবনী নোবডিজ গার্ল প্রকাশের পর বিষয়টি ফের আলোচনায় আসে। রাজা চার্লসের সিদ্ধান্তের পর গ্রিফের আইনজীবী সিগ্রিড ম্যাকলি বলেন, এটি নির্যাতকদের জন্য এক ধরনের শিক্ষা। রাজপরিবারের মুখপাত্র জানান, অ্যান্ড্রো অভিযোগ অস্বীকার করলেও রাজপরিবারের ভাবমূর্তি রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজন ছিল। রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল থেকে অ্যান্ড্রোর নতুন বাসস্থানের খরচ বহন করা হবে। অ্যাপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছিল। 2019 সালে কারাগারে আত্মহত্যা করেন অ্যাপস্টেইন। তারপর থেকেই অ্যান্ড্রোর রাজকীয় দায়িত্ব সীমিত হয়। এবার উপাধি ও প্রাসাদ হারালেন তিনি। রাজপরিবারের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কয়েক মাসের মাথায় পর্তুগালে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারালেন আরও এক প্রবাসী বাংলাদেশি। এতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া, আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারী দ্রুত বিচারের দাবি প্রবাসীদের। লিসবন থেকে তরিকুল হাসান আশিকের রিপোর্ট। 28 অক্টোবর রাতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শামীম হোসেনের সাইকেলটি নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী। পিছু নিলে এলোপাথারি ছুরিকাঘাত করা হয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম হোসেন। পর্তুগালের লিসবনের অদূরে সমুদ্র তীরের শহর কোস্টা কাপারিকায় 5 বছর ধরে বসবাস শামীমের। কাজ করতেন একটি রেস্টুরেন্টে, পাশাপাশি করতেন ফুড ডেলিভারিও। হত্যাকাণ্ডের পরদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন কোস্টা কাপারিকার বাংলাদেশি ব্যবসায়ীরা। সহানুভূতি জানিয়েছেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তাদের। ওনার হত্যাকাণ্ডের পর যে সরকারের প্রশাসনের যে গাফিলতিটা ছিল আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। 14-15 ঘন্টার লাশটা পড়েছিল। এটা কেন হলো, এটা একটা যে কারণেই হোক, এটার আমরা স্বচ্ছতা চাচ্ছি। 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আবার সেম ঘটনাই ঘটছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় 30 অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আমরা চাইতেছি আমাদের দূতাবাস পর্তুগালের গভর্নমেন্টের সাথে কথা বলে এটার জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো, ভবিষ্যতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। এর আগে জুনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন আরও এক বাংলাদেশি। কোস্টা কাপারিকা এলাকায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন। সুভেনির দোকানের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অভিবাসীদের টার্গেট করে পুরো পর্তুগালেই নেতিবাচক প্রচার অব্যাহত রেখেছে কট্টর ডানপন্থীরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় পর্তুগালের অভিবাসীরা সবচেয়ে কঠিন সময় পার করছে। বিভিন্ন স্থানে অভিবাসীদের উপর ঘটছে হামলার ঘটনা। এছাড়া ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের নানা পদক্ষেপেও কোণঠাসা তারা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন পর্তুগিজরা অভিবাসীদের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে তাদেরকে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে উদ্ধার অভিযানের সময় একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বরফে পিছলে হেলিকপ্টারটি উল্টে গেলে দুর্ঘটনা ঘটে বলে জানায় নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় বরফে ঢেকে থাকা এলাকায় অবতরণের সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে কাত হয়ে পড়ে যায়। পাইলট জীবিত আছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে, তবে যাত্রীদের উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী তুষারপাতের কারণে বুধবার এভারেস্ট অঞ্চলের নেপাল ও চীন সীমান্ত পর্যটনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি অন্নপূর্ণা, মানাসলু ও ধৌলাগিরি অঞ্চলে সব ট্রেকিং রুটে যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। স্থানীয় সময় শুক্রবার মালয়েশিয়া কুয়ালালামপুরে এই চুক্তি সই হয়। শুক্রবার মুখোমুখি বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। বৈঠক শেষে সই হয় দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কাঠামো চুক্তি। এর মধ্যে দুই দেশের গোয়েন্দা তথ্য বিনিময়, অস্ত্র প্রযুক্তি ভাগাভাগি এবং যৌথ মহড়াকে আরও বিস্তৃত করবে বলে জানান তারা। চুক্তির বিষয়ে হেগসেথ বলেন, এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গভীর সহযোগিতার ভিত্তি স্থাপন করবে। 1,25,000 থেকে কমিয়ে 7,500 শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
যাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়, যেখানে বলা হয়েছে আগামী 2026-27 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা 7,500 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যাদের বেশিরভাগই হবেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত শ্বেতাঙ্গ। এশিয়ায় দীর্ঘ সফরে ক্লান্তি ভুলে হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেট সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হাজার হাজার শিশু এবং তাদের অভিভাবকরা অংশ নেন ট্রিক অর ট্রিট অনুষ্ঠানে। হ্যালোইনের বিশেষ উৎসবে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে আয়োজন করা হয় বার্ষিক হ্যালোউইন ট্রিক অর ট্রিট অনুষ্ঠান, যেখানে শিশুরা সেজে যান ভিন্ন ভিন্ন সাজে। কার্টুন চরিত্র, সিনেমার চরিত্র, এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকে সাজেন অনেকে। বিশেষ এই অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি মিষ্টি বিতরণ করেন, অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হ্যালোউইন উৎসবের আনন্দ ভাগ করে নেন। শিশুদের জন্য আয়োজনের প্রতিটি খুঁটিনাটি কার্যক্রমে ফুটে উঠেছিল আনন্দ এবং উৎসবের রঙিন আবহ। অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন। ট্রিক অর ট্রিট অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এছাড়াও ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোউইনের এই বিশেষ দিনে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইরাকের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে হারিয়ে যাচ্ছে একের পর এক প্রাচীন নিদর্শন। উরের রাজকীয় সমাধি থেকে শুরু করে ব্যাবিলনের ঐতিহাসিক স্থাপনা, সব জায়গায় দেখা দিয়েছে ক্ষয়ের ছাপ। প্রত্নতত্ত্ববিদদের আশঙ্কা, লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির মাত্রা বাড়তে থাকলে বিলীন হয়ে যেতে পারে কয়েক হাজার বছরের ইতিহাস। নাসিরিয়া প্রদেশের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে 4000 বছরের পুরানো উর নগরী। একসময় চন্দ্রদেব নান্নার উদ্দেশ্যে নির্মিত এই জিগুরাত ছিল সুমেরীয় সভ্যতার ধর্মীয় প্রাণকেন্দ্র। এখন সেই পিরামিডকৃতি স্থাপনা ক্ষয় হয়ে যাচ্ছে বালির ডানা আর উত্তরের ঝোড়ো হাওয়ার দাপটে। দক্ষিণ ইরাকের উর নগরীর রাজকীয় সমাধিক্ষেত্রে দেখা মিলছে লবণের সাদা আস্তর। প্রত্নতত্ত্ব বিভাগের পরিদর্শকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মাটির ইট ধীরে ধীরে নরম হয়ে পড়ছে। এই ক্ষয়ই একসময় পুরো সমাধিক্ষেত্র ধসিয়ে দিতে পারে বলে মনে করছেন তারা। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে উরের রাজকীয় সমাধিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের মুখে। লবণাক্ততা, উঁচু ভূগর্ভস্থ জলস্তর, তীব্র গরম ও খরা স্থাপনাগুলোর জন্য মারাত্মক হুমকি। অন্যদিকে উরের জিগুরাতের দ্বিতীয় স্তরও এখন ঝুঁকির মুখে বলে জানান প্রত্নতত্ত্ববিদরা। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ লিওনার্ড উলির খননে পাওয়া 27 মিটার উচ্চতার স্থাপনাটি এখন টিকে আছে মাত্র 17 মিটারে। বালি আর উত্তরের বাতাসে ক্ষয়ে যাচ্ছে উত্তর দিকের দেয়াল, বিশেষ করে ডুবলাল মাখ মন্দির ও রাজকীয় কবর এলাকাগুলো। ব্যাবিলনের প্রত্নস্থাপনাগুলোর অবস্থাও একই রকম নাজুক। ইরাকের সংস্কৃতি, পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মন্তাসের আল হাসনাভি জানান, প্রাচীন ইট ও পাথরের গাঁথুনি একসময়কার কম লবণাক্ত মাটিতে টেকসই ছিল, কিন্তু 80-র দশকের ভুল পুনর্নির্মাণ প্রক্রিয়া আজ সেগুলোকে আরও দুর্বল করেছে। বাড়তি লবণাক্ততা ভূগর্ভস্থ শহরগুলোকেও ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা তার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রায় বিলুপ্তির পথে চীনের লোমশ কাঁকড়া। ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। চাষিরা বলছেন, টানা 3 বছর ক্ষতির পর এবার তাদের একমাত্র ভরসা স্বাভাবিক আবহাওয়ার প্রত্যাবর্তন। প্রযুক্তি নির্ভর, লাভজনক এবং পরিবেশ বান্ধব কৃষি মডেলের অনন্য এক উদাহরণ চীনের কাঁকড়া চাষ। শুধু স্থানীয় খাবারের সংস্কৃতি নয়, রপ্তানি করে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই খাত। তবে দেশটির বেশ কিছু স্থানে এই শিল্পের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে চাষিদের।
চীনের জিয়াংসু প্রদেশে ইয়াংচে হ্রদে লোমশ কাঁকড়া চাষিরা টানা ৩ বছর ধরে অস্বাভাবিক গরম আর দীর্ঘ গ্রীষ্মের সঙ্গে লড়াই করছেন। ২০২২ সাল থেকে বাড়তি তাপমাত্রায় ব্যাহত হচ্ছে প্রজনন চক্র। কাঁকড়া পরিপক্ক হতে দেরি করছে। শরতে ঠান্ডা না পড়ায় কাঁকড়ার বৃদ্ধি দীর্ঘ হচ্ছে, কমছে উৎপাদন আর আয়। তাপদাহের পাশাপাশি ঝড় বন্যার ক্ষতিও সামলাতে হচ্ছে চাষিদের। গত বছর টাইফুন বেবিঙ্কা তাদের খামারের জাল ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয়। মারা যায় বিপুল পরিমাণ কাঁকড়া। কেউ কেউ পানিতে বরফ ফেলে তাপমাত্রা কমানোর চেষ্টা করলেও প্রকৃতির সঙ্গে সেই লড়াই বেশি দিন টেকেনি। চীনা লোমশ কাঁকড়া বিশ্বের অন্যতম দামি খাদ্যপণ্য। নরম মাংস আর সোনালী ডিমের জন্য এটি রপ্তানি হয় জাপান ও সিঙ্গাপুর পর্যন্ত। তবে এ প্রজাতি বড় করতে যত্ন লাগে। প্রতি মৌসুমে 5 বার খোলস বদলে পূর্ণতা পায়, কিন্তু চলতি বছরে 40 ডিগ্রির বেশি গরমে অনেক কাঁকড়া সেই প্রক্রিয়াতেই মারা গেছে। আমরা প্রতি বছর ভালো আবহাওয়া আর বৃষ্টির প্রার্থনা করি। এই বছর গ্রীষ্মের তাপমাত্রা ঠিকই ছিল, কিন্তু শরতে ঠান্ডা নামেনি। এ কারণে কাঁকড়ার পূর্ণতা আসতে দেরি হয়েছে। কৃষিবিদরা বলছেন, অতিরিক্ত গরম শুধু বৃদ্ধি কমায় না, পানির অক্সিজেনও কমিয়ে দেয় এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিকে ত্বরান্বিত করে, যা 3 দিক থেকে হুমকি তৈরি করছে জলজ প্রাণীদের জন্য। জলবায়ু পরিবর্তন মানে শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বরং অনিয়মিত বৃষ্টিপাত, অতিবৃষ্টি, এমনকি টাইফুন বা হারিকেনের মতো চরম আবহাওয়াও এর অংশ। এই ধরনের চরম আবহাওয়া একসঙ্গে দেখা দিলে তা পরিবেশের জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ইয়াংচেং হ্রদের কাঁকড়া এখন চীনের জলজ ঐতিহ্যের প্রতীক হলেও প্রকৃতির বিরূপ আচরণ সেটি রক্ষা করা চাষিদের জন্য এক অনন্ত চ্যালেঞ্জ। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর একের পর এক হামলা। চুক্তি কার্যকরের পর 2 শতাধিক ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন, তীব্র নিন্দা এরদোয়ানের। দক্ষিণ কোরিয়ায় এপেক শীর্ষ সম্মেলন শুরু। যোগ দিয়েছেন শি জিনপিং সহ জোটের শীর্ষ নেতারা। এবারের আসরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বৈশ্বিক সংঘাত ইস্যু। এবং রেকর্ড বৃষ্টিতে ডুবল নিউ ইয়র্ক, 2 জন নিহত, পানির নিচে শত শত গাড়ি। হ্যারিকেন মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপের নগরী জ্যামাইকা, হাইতি ও কিউবা, মৃত্যু বেড়ে 49। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।